তারাপদ রায়ের ছোট গল্প ভূতের কাণ্ডজ্ঞান। ভাগ্য এবং জীবিকা সূত্রে আজ বছরখানেক হলো আমি একটি রহস্যময় বাড়িতে বসবাস করছি। বাড়ি না বলে বলা উচিত প্রাসাদোপম অট্টালিকা। গভীর নিশীথে এ বাড়ির আনাচে কানাচে নূপুরের নিক্কণ, রূপসীর ক্রন্দনধ্বনি, বুক ফাটা দীর্ঘশ্বাস শোনা যায়। কখনো বালুবেলায় উদ্দাম ঢেউয়ের মতো দূরে কোথাও থেকে উন্মাদের অট্টহাসি এ বাড়ির দেয়ালে আছড়িয়ে পড়ে। আমার একতলায় থাকেন ডাক্তার বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকৃতির ডাক্তার, চিকিৎসাবিদ্যার ডাক্তার, অ্যানেস্থেসিয়া অর্থাৎ আবেদনের অধ্যাপক, রীতিমতো বিজ্ঞানবাদী। তিনি হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমাকে বললেন, মশাই একটা খোঁজ নেবেন তো, এ বাড়িতে কখনো কেউ খুন টুন হয়েছিল কি না, কেউ আত্মহত্যা করেছিল কি না। একটু আগে লোডশেডিং হয়েছিল, তাই দুজনেই বাড়ির পাশের ফাঁকা মাঠটায় বসেছিলাম। ডাক্তারবাবুর প্রশ্নে জরাজীর্ণ অন্ধকার বাড়িটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল। এরকম দু একটা বাড়ি শহরতলি বা পুরানো গ্রামগঞ্জের একান্তে ফাঁকা মাঠের মধ্যে দেখা যায়, কিন্তু একেবারে মহানগরের হৃৎপিণ্ডের মধ্যে কীরকম যেন অস্বাভাবিক, কীরকম যেন ফাঁকা ফাঁকা মনে হয়। অনেক সময় কাঠের সিঁড়িতে মানুষের পায়ের শব্দ শুনতে পাই, আলগা কথাবার্তা। দরজা খুললে কিন্তু কাউকে নামতে অথবা উঠতে দেখি না। ভয় হয় গরিব মানুষ বড় বাড়িতে থাকার লোভে শেষে সব অংশে নিধন না হই। প্রথম ভূতের বিরুদ্ধে যথাসাধ্য লড়াই করেছিলাম। বাথরুমের একটি সাবানে ভূত প্রতিদিন রাতে সেজে এসেছিল সেটা জানাতো, নখের আঁচড় রেখে যেত। একদিন ধরে ফেললাম ভূত মহোদয়কে ছুঁচোর ছদ্মবেশে এসে দৈনিক রাতে সাবানটাকে দাঁত দিয়ে কাটে। বাথরুমের দরজা খুলে কুকুরটাকে দুদিন বাথরুমের সামনে রাখলুম। ভূত এলো না। ছাদের ওপরের ট্যাঙ্ক চুয়ে জল দোতলার জানলা একটা ভাঙা কাচের শাঁসির ওপরে পড়ে। পাশের ঘর থেকে অন্ধকার রাতে মনে হয় নূপুর বাজছে, সেটাও আবিষ্কার করলাম। এই রকম দু চারটে ধরে ফেললাম, কিন্তু ভয় এখনও কাটেনি। আমার সাহস এখন খুব কম। ভূত বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। ভূতের ব্যাপারে, সাহসের ব্যাপারে আমার বন্ধু চৌধুরী সাহেবের গল্পটা বলি। চৌধুরী সাহেব গিয়েছিলেন মুর্শিদাবাদে, উঠেছিলেন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর সার্কিট হাউসে। এটা সেই পুরনো সার্কিট হাউস। এর সংলগ্ন পেছনের জমিতে আজকাল নতুন সার্কিট হাউস হয়েছে, সেটা আলাদা। কিন্তু এই বহু পুরনো সার্কিট হাউসটি, এর আশেপাশের সরকারি আবাসগুলি, এমনকি জেলা শাসকের বাড়িটি পর্যন্ত ভৌতিক সম্পদের জন্য বিখ্যাত। এখানকার প্রধান বিশেষত্ব হল কলকাতার ফোর্ট উইলিয়াম এবং রাইটার্স বিল্ডিং আর দার্জিলিংয়ের একটা পোড়ো বাড়ি বাদ দিলে সারা পশ্চিমবঙ্গে শুধু এখানেই এখনও সাহেব ভূত আছে। এইখানে ভূতেদের বিষয়ে দু একটা কথা লিখে রাখি। সম্প্রতি প্রাণের দায়ে বিষয়টি আমি অধ্যয়ন করেছি। নানা রকম নানা জাতের ভূত আছে। সাধারণ হিন্দু ভূত পেতনি ছাড়াও অপঘাতে মৃত ব্রাহ্মণ ভূত রয়েছে। তারা হলো ভূত সমাজের শিরোমণি। তাদের বলা হয় ব্রহ্মদৈত্য, হিন্দিতে বলে বরম পিশাচ। মুসলমান ভূত হলো মামদো, শব্দটা মহামাডানের অপভ্রংশ। সাহেব ভূত হলো স্পুক, মেম সাহেব পেতনি হলো পিক্সি। আজকাল ভূত পেতনি এমনি খুব কমে গেছে, স্পুক বা পিক্সি তো দেখাই যায় না। যা হোক, এইরকম একটা স্পুক এখনও বহরমপুরের পুরনো সার্কিট হাউসে আছে। কেউ বলে ইনি স্বয়ং ক্লাইভ সাহেব, কেউ বলে ওয়ারেন হেস্টিংস, আবার কারো ধারণা ইনি ফাদার জিন নামে এক প্রাচীন পাদ্রী, অন্যদের ধারণা এক নীলকর সাহেব, যে 150 বছর আগে এ বাড়িতে খুন হয়েছিল। সে যাই হোক, সাহেব ভূতরা খুব খারাপ হয় না। তারা কোট প্যান্ট পরে নিরিবিলিতে থাকতেই ভালোবাসে। তাদের দেখলে শুধু হ্যালো মিস্টার স্পুক বললেই তারা খুশি। বহরমপুরে পুরনো সার্কিট হাউসের একটি ঘরে চৌধুরী সাহেবের ঘুম ভাঙল এক রাতে। আলোর সুইচটা বিছানা থেকে অনেক দূরে। চৌধুরী সাহেব বাথরুমে যাওয়ার জন্য উঠলেন। ঘরটা ভালো চেনা নয়, আজকেই এসেছেন। ঘরের সঙ্গে বাথরুম রয়েছে, কিন্তু তিনি অন্ধকারের মধ্যে বাথরুমের দরজা ভুল করে ভেতরে হলঘরের মধ্যে ঢুকে পড়লেন। উপরে স্কাইলাইট থেকে
ক্ষীণ চাঁদের আলোয় চৌধুরী সাহেব দেখতে পেলেন হলঘরের সোফার মধ্যে অন্ধকারে বিলিতি পোশাক পরা কে একজন বসে রয়েছে। চৌধুরী সাহেবের বুঝতে এক মুহূর্ত দেরি হলো না, সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়ে বললেন, হ্যালো মিস্টার স্পুক। ছায়ামূর্তিটা ঘাড় দোলালো। চৌধুরী সাহেব বিনীতভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, মিস্টার স্পুক, আপনি তো পুরনো বাসিন্দা, 200 বছর এ বাড়িতে হয়ে গেল, আমাকে একটু দয়া করে বলে দেবেন বাথরুমটা কোন দিকে? মিস্টার স্পুক কিন্তু সহজ বাংলায় বললেন, ভেতরে ঢুকে বাঁ দিকে। চৌধুরী সাহেবের এই বৃত্তান্ত শুনে আমি বলেছিলাম, বস্তুটি সাহেব ভূত না হয়ে জ্যান্ত বাঙালিও তো হতে পারে। হয়তো ঘর খালি পায়নি, তাই হলঘরের আধকাটা ছিল। চৌধুরী সাহেব বলেছিলেন, পাগল নাকি মশাই, একে বহরমপুর সার্কিট হাউস, অন্ধকার, মধ্যরাত, কোট প্যান্ট পরে চুপচাপ বসে আছে, সাহেব ভূত না হয়ে যায়? এতটা লিখে এখন এই রাত 12টায় কেমন যেন মনে হচ্ছে ভূতের ব্যাপারটা কাণ্ডজ্ঞানে টেনে আনা সঙ্গত হয়নি। আমার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তার প্রশ্ন আছে। তাছাড়া বাঙালি পাঠক ভূতের বিষয়ে মজার কথা অনেক দিন ধরেই শুনেছেন। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ভূত চিপে তেল বের করে এনেছিলেন। পরশুরামে ভূষণ্ডির মাঠে কিংবা মহেশের মহাযাত্রা অন্তত 10 বার করে পড়েনি এমন পাঠক আছে কি? আর সেই জটাধর বক্সি দিল্লির গোল মার্কেটের ক্যালকাটার টি কেবিনে সেই বহিরাগত, সে কি জোচ্ছর না ভূত? শিবরাম চক্রবর্তীর কোনো তুলনা নেই। দার্জিলিংয়ের জলাপাহাড়ে বড় ভূতের উপদ্রব। আগের বারে মনুষ্যবেশী ভূত যে ব্যক্তিটিকে খাদে ধাক্কা দিয়ে ফেলে মেরেছিল, সে সেই জায়গাতেই এবারেও বসে আছে। তবে এখন সে নিজেও ভূত, কিন্তু পুরনো ভূত তো বুঝতে পারেনি তাকে এবারও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গিয়ে নতুন ভূতের অশরীরী দেহের ভেতর দিয়ে গলে গিয়ে পুরনো ভূত নিজেই খাদে পড়ে গেল। আর শেষতম শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সরল অমায়িক মিশুকে ভূতের আর শীর্ষেন্দুর পোষ মানা। শীর্ষেন্দু সামান্য স্মরণ করলেই তারা তাদের সূক্ষ্ম দেহ শীর্ষেন্দুর কলমের নিবের ফাঁকে গলিয়ে দেয়। সুতরাং ভূতের কাণ্ডজ্ঞান প্রয়োজন নেই। তবে শেষ করার আগে ভূত সম্পর্কে আমার নিজের একটা সাহসের গল্প বলি। গল্পটা 15 বছর আগেকার। তখন আমি এত কাপুরুষ ছিলাম না। তখন আমাদের পুরনো পণ্ডিতিয়া পাড়ার সন্ধ্যা সঙ্গ ক্লাবের গৃহনির্মাণ তহবিলে টাকা তোলা হচ্ছে। যদিও এ কাজে আমি খুব পটু নই। আমার উপরে পড়েছিল 100 টাকা চাঁদা আদায়ের দায়িত্ব। টাকা পয়সা কিছু আদায় করতে পারিনি, কিন্তু চাঁদার বইটা আমি সব সময় পকেটে রাখতাম। ওই সময় একটা কাজে একটু পাটনা গিয়েছিলাম, উঠেছিলাম একটি ধর্মশালায়। এক বন্ধুর বোনের পাটনায় বিয়ে হয়েছে। সন্ধ্যাবেলায় তাকে দেখতে গিয়েছিলাম। ধর্মশালার নাম শুনে সে বলল, ও তারাপদদা, ওখানে থাকবেন না, ওখানে ভীষণ ভূতের উৎপাত। সত্যি রাতে ভূত এলো। বিছানায় ঘুমিয়ে আছি ধর্মশালায়, হঠাৎ কিসের শব্দে ঘুম ভাঙতে দেখি মশারি বাইরে ছায়া ছায়া কি যেন হাত বাড়িয়ে আমার বালিশের নিচে কি খুঁজছে। বাধ্য হয়ে জানতে ইচ্ছে হলো ভূত নাকি। বালিশের নিচে হাতটি শক্ত হলো, মুখ দিয়ে চন্দ্রবিন্দু লাঞ্ছিত দুটি শব্দ বেরোলো, হাঁ ভূত। বালিশের নিচ থেকে মানি ব্যাগ, টর্চ ও হাতঘড়িটা বার করে নিলাম। এক পাশে ছিল সন্ধ্যা সঙ্গে চাঁদার খাতাটা, সেটা ভূতের হাতে তুলে নিয়ে বললাম, ভূতজি, এ ঘরে আরও অনেক লোক শুয়ে আছে, আপনি নিশ্চয়ই তাদের কাছে যাবেন। দেখবেন তো আমাদের ক্লাবের গৃহনির্মাণ ফান্ডে কিছু আদায় করা যায় কিনা। বড় ফ্যাসাদে আছি। 100টা টাকা তুলতেই হবে। তারপর মানি ব্যাগ, ঘড়ি ইত্যাদি বালিশের খোলের মধ্যে ভরে সেটাকে শক্ত করে জাপটে আবার ঘুম দিলাম। ভূতজি আমার বাংলা বুঝতে পেরেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি যে এসেছিলেন তার প্রমাণ পরদিন ভোরে ধর্মশালায় উঠোনে দেখলাম চাঁদার খাতাটি তিনি রেগে টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছেন।